আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর সংবাদের পুরোটা জুড়েই আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। সাবেক সিইসি নুরুল হুদার 4 দিনের রিমান্ড মঞ্জুর, হেনস্থায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গত 3 নির্বাচনে শতভাগ ভোটার উপস্থিতি কেন্দ্রের তালিকা চেয়ে দুদকের চিঠি, গ্রেফতার সাবেক সিইসিকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত। বাধা সরিয়ে নিজেদের পাশাপাশি অন্যের চলার পথ তৈরি করে দিতে শিক্ষার্থীদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান, স্কাউটের কাপ কার্নিভাল উদ্বোধন। ইরানে যুক্তরাষ্ট্রে হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ল। সোমবার দিনের আলো ইসরায়েলে ইরানের সবচেয়ে দীর্ঘ হামলা। এবং দ্বিতীয় টেস্টের আগে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড ঘোষণা। 2 বছর পর ফিরেছেন নাইম শেখ ও আছেন পেসার তাসকিন। প্রিয় দর্শক, এছাড়াও নিটুল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। বাংলাদেশে ইউনিভার্সিটি অব প্রফেশনালসের 3 দিনের ক্যারিয়ার অ্যান্ড এডুকেশন ফেস্টের খবর। Primacy in build. German technology. Bangladesh's first Thermex rod. Salam Steel Thermex. ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএনপির করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার একেএম নুরুল হুদাকে 4 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এ সময় আদালতকে নুরুল হুদা বলেন, নির্বাচনে কারচুপির দায় তার না। রিটার্নিং কর্মকর্তা থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা না করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছিলেন কিনা আদালতে এমন প্রশ্নে নিশ্চুপ ছিলেন সাবেক সিইসি। স্থানীয় পর্যায় থেকে অভিযোগ না পাওয়ারও দাবি করেন নুরুল হুদা। একই আদালত জামিন আবেদন নামঞ্জুর করে সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে রোববার রাতে উত্তরার বাসা থেকে আটক করে একদল লোক। সে সময় তাকে হেনস্থাও করা হয়। পরে উত্তরা পশ্চিম থানায় তাকে সোপর্দ করা হয়। রাতেই শেরেবাংলা নগর থানায় বিএনপির করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সোমবার কড়া নিরাপত্তার মধ্যে সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে আদালতে নেওয়া হয়। সংসদ নির্বাচনে অবৈধ প্রভাব বিস্তার ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ এনে আদালতে 10 দিনের রিমান্ড চায় রাষ্ট্রপক্ষ। জামিনযোগ্য অপরাধে রিমান্ডের শুনানি নেই দাবি করে যুক্তি উপস্থাপন করে আসামিপক্ষ। দুপক্ষের যুক্তিতর্ক শেষে আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সুষ্ঠু নির্বাচন হচ্ছে বলে সারা বাংলাদেশে সে বিবৃতি দিয়ে এটাও সে একটি ফৌজদারি অপরাধ, সে মিথ্যা বিবৃতি প্রদান করেছে এবং নির্বাচনের পরে সাংবাদিক সম্মেলন করে সাংবাদিকদের সামনে সে ফলাফল, বেসরকারি ফলাফল ঘোষণা করে সে জাতির সঙ্গে একটা তামাশা করেছে এবং একটি অবৈধ ফলাফল ঘোষণা করেছে। এটাও সে একটি অপরাধ করেছে। সেই অপরাধটা তার বিরুদ্ধে আজকের এই মামলায় আনা হয়েছে। অবৈধ 18 নির্বাচন ঘোষণা করে হাসিনার অবৈধ সরকারকে সে বৈধতা দিয়েছে, এটাই ছিল তার বিরুদ্ধে অভিযোগ। শুনানি চলাকালে আদালত নুরুল হুদাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেন। পেনাল কোডের যে ধারাগুলোতে অভিযুক্ত করা হয়েছে সে সকল ধারাগুলো বেইলেবল সেকশন এবং ওই ধারাগুলো নির্বাচন কমিশনের কোনো কর্মকর্তার উপরে লাই করে না। এবং আমরা বলেছি যে এই ধারাগুলো শুধু নির্বাচনের যে প্রার্থী এবং ভোটারদের উপরে এই ধারাগুলো বর্তায়। মাঠ পর্যায়ে থেকে কোনো অভিযোগ আমি পাইনি এবং এই যে দিনের ভোট রাতের কথা বলা হয়েছে, এই মর্মে বাংলাদেশের কোনো মিডিয়ায় এই মর্মে কোনো নিউজ
প্রচারিত হয়নি বিধায় ওই নির্বাচনটি বৈধ নির্বাচন ছিল। পরে সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনের শুনানি হয়। শেরেবাংলা নগর থানার একটি বিস্ফোরক মামলায় তুহিনের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। সাবেক সিসি কেএম নুরুল হুদাকে হেনস্থার ঘটনা গ্রহণযোগ্য নয় বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গাজীপুরের মৌচাকে হর্টিকালচার সেন্টার পরিদর্শন শেষে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরিবেশ উপদেষ্টা এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, এই সরকার খুব একটা আদর্শ পরিবেশে দায়িত্ব গ্রহণ করেনি। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রফিকুল বাশার। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার বিরুদ্ধে মামলা হওয়ার কয়েক ঘন্টা পর মব তৈরি করে তার উত্তরার বাসভবনে চড়াও হয় একদল মানুষ। সে সময় তাকে নানাভাবে হেনস্থা করে তারা। ওই সময় কেউ কেউ ফেসবুকে লাইভ করেন। এ সময় পাশে পোশাক পরা পুলিশ সদস্যদেরও দেখা যায়। আটকের সময় যেভাবে মব সৃষ্টি করে বিশৃঙ্খলা করা হয়েছে তা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যেভাবে করা হয়েছে যে মব জাস্টিস, এটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। ওনার সাথে যে একটা খারাপ দেখছেন ঠিক পাঠায় দিছে, এটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। আইন শৃঙ্খলা বাহিনীর সামনেও ওনার উপরে করা হচ্ছে, এটার জন্য আমরা একটা তদন্ত করে দেখব। এটার সাথে যদি কোনো আইন শৃঙ্খলা বাহিনী জড়িত থাকে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ঘটনার নিন্দা জানান পরিবেশ উপদেষ্টা। আমরা খুব একটা আদর্শ পরিবেশে দায়িত্বভারটা গ্রহণ করি নাই এবং আমরা এর লোক ওর লোক এটা সবসময় শুনি। সে অর্থে আমাদেরকে কিন্তু ইস্যু ভিত্তিক কাজ করে যেতে হচ্ছে। আমরা চেষ্টা করছি যতটা নন ভায়োলেন্ট উপায়ে পারা যায় সকল বিক্ষোভটাকে অ্যাড্রেস করতে। এই মব জাস্টিস যেটা ঘটলো, মব অ্যাটেম্প্ট যেটা ঘটলো, এটাকে আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি এবং আমরা আবারও বলছি যে আইনি প্রক্রিয়া গ্রহণের কাজটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু হয়েছে। অন্যান্য উপদেষ্টা ও বিভিন্ন স্তরের মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে হেনস্থার নিন্দা ও সমালোচনা করেছেন। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মব তৈরি করা সমর্থন করে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। টেলিফোনে তিনি বলেছেন, সাবেক সিইসি কেএম নুরুল হুদাকে অবমাননা বিএনপি সমর্থন করে না। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, দলের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ। আমরা মব কালচারে বিশ্বাস করি না। আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই অবিরাম সংগ্রাম করে যাচ্ছি। আমরা চাই দেশে আইনের শাসন এবং আদালতের রায় বাস্তবায়ন হবে, বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা থাকবে। সাবেক প্রধান নির্বাচন কমিশন নুরুল হুদার বিরুদ্ধে অভিযোগ, তার গ্রেফতার প্রক্রিয়া এবং তার বিচার প্রক্রিয়া আইনগতভাবে যথাযথভাবে পরিচালিত হবে আমরা প্রত্যাশা করি। তবে তার উপরে যে অবমাননাকর এবং লাঞ্ছনাকর ব্যবহার করা হয়েছে এটা আমরা সমর্থন করি না। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। যদি বিএনপির যে কোনো নেতাকর্মী এই ঘটনা জড়িত থাকে, তদন্ত করে তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেব। সালাউদ্দিন আহমেদ বিএনপি নেতা কথা বলছিলেন। 2018 সাল সহ গত 3টি সংসদ নির্বাচনে শতভাগ ভোটার উপস্থিতি দেখানো হয়েছিল এমন কেন্দ্রগুলো তালিকা চেয়ে নির্বাচন কমিশনে চিঠি দেওয়ার কথা জানিয়েছেন দুদক মহাপরিচালক। এক ব্রিফিংয়ে জানিয়েছেন, দরকার হলে গ্রেফতার সাবেক সিইসি কেএম নুরুল হুদাকেও জিজ্ঞাসাবাদ করবে দুদকের অনুসন্ধান দল। রিপোর্টে আরও জানাচ্ছেন এনামুল কবির রূপম। আপনাদেরকে অনেক ধন্যবাদ। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে রাতের ভোটের অনিয়ম ও দুর্নীতির সূত্র খুঁজছে দুদক। তদন্ত করছে কমিশনের বিশেষ দল। দুদকের প্রধান কার্যালয়ে ব্রিফিংয়ে এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন দুদকের ডিজি। জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বিষয়ে বিগত যে 3টি নির্বাচন নিয়ে সন্ধান দল রেকর্ডপত্র সংগ্রহের জন্য অধিযাচনপত্র প্রেরণ করেছেন। জিজ্ঞাসাবাদের ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কাছে তথ্য রয়েছে যে
13টা নির্বাচনী কেন্দ্রে শতভাগ নির্বাচন অফিস ও আরও অন্যান্য যেই প্রাসঙ্গিক দপ্তর রয়েছে সবগুলোতেই তারা পত্র যোগাযোগ করেছেন। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ডিবির হাতে আটক হওয়া ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মাওলাকে দুদকের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর কথা জানানো হয় ব্রিফিংয়ে। ইসলামী ব্যাংকের অর্থ আত্মসাতের প্রায় 1092 কোটি টাকা আত্মসাতের জন্য যে মামলা রুজু হয়েছিল সে মামলা তিনি একজন আসামি ছিলেন। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ নেতা সাবেক এমপি জিয়াউর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ যেসব বিষয়ে দলগুলো একমত না হবে সেসব বিষয়ে গণভোট চায় জামায়াতে ইসলামী। সোমবার রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ডাক্তার শফিকুর রহমানের সাথে কানাডার হাই কমিশনার অজিত সিং এর বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে অন্যান্য দেশকে সাথে নিয়ে কানাডা বাংলাদেশের পাশে থাকবে বলে বৈঠকে আশ্বাস দেন কানাডিয়ান হাই কমিশনার। ল এনফোর্সিং অথরিটির ব্যাপারে মত বিনিময় হয়েছে। আমরা এগুলো বর্তমান সরকার এবং কমিশনের সাথে যাতে মত বিনিময় করে এবং প্রয়োজনে পৃথিবীর বিভিন্ন দেশে যে উদাহরণটি আছে যেই জাতিসংঘের অধীনে সুপারভিশনে নির্বাচন হওয়া, আন্ডার দি গভর্নমেন্ট অফ বাংলাদেশ সুপারভিশন উড বি বাই ইউএন। এটা আমরা তাদেরকে বলেছি যে আমরা ওইটা অ্যাকসেপ্ট করতে রাজি আছি ফর দ্য সেক অফ দি ভেরি ফেয়ার ইলেকশন। সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জামায়াত নেতা কথা বলছিলেন। দরজা বন্ধ দেখে আক্ষেপ নয়, বরং এই দরজা ছাত্রদেরই খুলতে হবে মন্তব্য করে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন, পাশাপাশি অন্যদের চলার পথও তৈরি করে দিতে হবে। স্কাউটের কাপ কার্নিভাল উদ্বোধন করে তিনি বলেন, এই প্রজন্মের সন্তানরাই সবচেয়ে সেরা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্কাউটের কাপ কার্নিভাল উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। অনেকদিন পর স্কাউটের কোনো কার্যক্রমে অংশ নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, একসময় স্কাউটিংয়ে মগ্ন ছিলেন তিনি। আজকে বহুদিন পরে একটা স্কার্ট পরতে পারলাম, বেশ ভালো লাগলো। এটা শৈশবে কৈশোরে এটা আমার আবশ্যিক পোশাকে পরিণত হয়েছিল। ক্লাস 7 থেকেই শুরু আমার এই যাত্রা, আর থামেনি। আমি এর মধ্যে মজে গিয়েছিলাম। প্রথম মজা লাগতো সবকিছু উল্টা করে, এই যে তোমরা উল্টা করছো, হাততালি আমরা দিই একভাবে, তোমরা দিচ্ছ আরেকভাবে। সেলুট দিয়ে সবাই একরকম, স্কাউটরা দিয়ে আরেক রকম, হ্যান্ডশেক করে সবাই একরকম, স্কাউটরা করে আরেক রকম। কাজে সেই যে একবার ঢোকা, এর থেকে আর বেরোনো যায়নি, বেরোবার কোনো প্রশ্ন ওঠেনি, বরং গভীরে গেছি। আর বিশ্ব জাম্বুরি হলো কানাডাতে 1955 সালে, 15 বছর বয়স তখন। সে কি মহা উৎসব, যাওয়া, আটলান্টিক পাড়ি দেওয়া, ক্যানাডাতে জাম্বুরি করা, সারা বিশ্ব দেখা। প্রফেসর ইউনুস বলেন, জীবনে চলার পথে অভাব থাকবে, কিন্তু সেই অভাব উত্তরণের চেষ্টা করতে হবে। তোমরা বলবে যে আমাদের স্কুলে এই নাই, আমাদের স্কাউট টিচারকে পাই না, বলবে, সবকিছু হবে, অভিযোগ থাকবে। তা আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম, অনেক জিনিস হয়েছে যেগুলো আমরা অন্যের জন্য অপেক্ষা করি নাই বলে আমরা নিজেরাই ব্যবস্থা করে ফেলেছি। বন্ধ দরজার দিকে খালি ইঙ্গিত করে যে আমাদের জন্য দরজা বন্ধ, আক্ষেপের মধ্যে থেকে গেলে এটা হবে না। দরজা খুলতে হবে, দরজা তোমাকেই খুলতে হবে, এবং তোমার দায়িত্ব হলো আর অন্যদের দরজা খুলে দেওয়া। কারণ তুমি যে দরজা খুলে দেবে, পরের জনের দায়িত্ব হলো দরজা আরো বড় করে খোলা। তুমি যদি না খোলো, এই দরজা বন্ধ থেকেই যাবে। প্রধান উপদেষ্টা বলেন, দেশকে পরিবর্তন করাই এখন সবার কাজ, তাই দেশের জন্যই কাজ করতে হবে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই,
ঢাকা। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে 2 ঘণ্টা কর্মবিরতি পালন করেছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। পরে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় লাইব্রেরিতে তারা অবস্থান নেন। অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ঐক্য ফোরামের নেতারা। তবে মঙ্গলবার সচিবালয়ে কোনো কর্মসূচি দেয়া হয়নি। এই সরকারকে যতটুকু চোরাবালিতে আটকানো হয়েছে, যতটুকু বিব্রত অবস্থায় ফেরানো হয়েছে এবং মানুষের সাথে কর্মচারী অঙ্গনে 98 কর্মচারীর সাথে এই বর্তমান গভর্নমেন্টকে যেভাবে মুখোমুখি দাঁড় করানো হয়েছে, আল্লাহর রাস্তে আপনারা এই মুহূর্তে সব বাতিল করে দিয়ে সরকারকে আমাদেরকে সুষ্ঠু স্বাভাবিকভাবে দেশ পরিচালনা করার সুযোগ করে দেন। টানা 40 দিন তালা বন্ধ থাকার পর চালু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএনসিসির প্রধান কার্যালয় নগর ভবন। কাজে যোগ দিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। তবে প্রকৌশল বিভাগ এবং ডিএনসিসির প্রশাসকের দফতরে তালা ঝুলতে দেখা গেছে। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজও নগর ভবনে অবস্থান নেন ইশরাক সমর্থকরা। রিপোর্টে আরও জানাচ্ছেন মাইনুল হাসান। মেয়র হিসেবে বিএনপির নেতা ইশরাক হোসেনকে দ্রুত শপথ পড়ানোর দাবিতে 14 মে আন্দোলন শুরু করেন তার সমর্থকরা। 15 মে থেকে ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। বন্ধ হয়ে যায় ডিএসসিসির নাগরিক সেবা কার্যক্রম। রোববার আন্দোলনের সমন্বয়ক ও সাবেক সচিব মশিউর রহমান ডিএসসিসির কর্মকর্তা কর্মচারীদের কাজে ফেরার আহ্বান জানান। সোমবার সকালে নগর ভবনে শুরু হয় কার্যক্রম। প্রশাসনের কাছে দাবি করব অনতিবিলম্বে যেন নাগরিক সেবাটা পুরো দমে চালু হয়। যথেষ্ট আন্তরিক ছিলেন ওনারা, মানে এই আন্তরিকতা আগে দেখি নাই। আসছি হোল্ডিং ট্যাক্স দিতে, আমার কোনোভাবে কোনো হয়রানি হয়নি, আজকেও হয়নি, গেছি 5 মিনিটের মধ্যে দেওয়া হয়ে গেছে। সাধারণ মানুষ এখন যে সেবাটা পাচ্ছে এটা তো স্বাভাবিক। এখন সবকিছু যেহেতু ওপেন, তাদের কাজ চলমান আছে, তারা আলহামদুলিল্লাহ এখন সন্তুষ্টি বোধ করবে। ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানো ও উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবিতে নগর ভবনে অবস্থান কর্মসূচি করেন ইশরাক সমর্থকরা। আমরা জোর করে রায় নিয়ে নেই কাউকে, আমাদের কোর্ট সর্ব রায় দিয়েছে তাকে, দেওয়ার পরেও তিনি তাকে বসাতে চাচ্ছেন না কেন? ঢাকাবাসী জানতে চায় যে এই আসিফ ভুঁইয়া কেন ইশরাক হোসেনকে তার শপথ করানো হচ্ছে না। 27 মার্চ আগের ফলাফল বাতিল করে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করেন আদালত। ইশরাককে মেয়র উল্লেখ করে 27 এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তবে তাকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় শুরু হয় আন্দোলন। মনির হাসান, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, এবারে ইরান ইসরায়েল যুদ্ধ। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে। দিনের আলোয় ইসরায়েলের সবচেয়ে দীর্ঘ হামলা চালিয়েছে ইরান। হামলায় হতাহতের ঘটনা না ঘটলেও ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার একদিন পর সোমবার সেখানে ইসরায়েলও হামলা চালিয়েছে। পারমাণবিক স্থাপনা ধ্বংস করলেও খেলা এখনও শেষ হয়নি বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একজন উপদেষ্টা। ইরানের শাসন ক্ষমতা পরিবর্তনের কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্টে। মধ্যপ্রাচ্য আঞ্চলিক দুই প্রতিদ্বন্দ্বী ইরান ও ইসরায়েলের মাঝে টানা 11 দিনের মতো হামলা পাল্টা হামলা চলছে। ইরানের বিপ্লবী গার্ডের আইআরজিসি সদর দপ্তরে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ফরাসি বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানায়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন অংশে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উড়েছে। এসব এলাকায় ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলার খবর পাওয়া গেছে। ইরানের পশ্চিমাঞ্চল, পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলের 6টি বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। গত কয়েক ঘণ্টায় ইসরায়েলের বিভিন্ন জায়গায় 8টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এতে দখলদার দেশটি দক্ষিণাঞ্চলের বিদ্যুৎ কোম্পানির কৌশলগত স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বাধাগ্রস্ত হয়েছে। ইসরায়েলি ওয়াইনেট বার্তা সংস্থার বরাতে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, ইরানের হামলার সময় প্রায় ৩৫ মিনিট ইসরায়েলের দক্ষিণাঞ্চলে সাইরেন বেজেছে। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে চালানো হামলাকে বিনা উস্কানিতে আগ্রাসন বলে অভিহিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলমান এই সংঘাতে মস্কো ইরানি জনগণকে সহায়তা করার চেষ্টা করছে বলেও জানিয়েছেন তিনি। ইরানের ৩ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলার পর রুশ প্রেসিডেন্টের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচির সঙ্গে বৈঠকে এসব কথা বলেন। এদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC যুক্তরাষ্ট্রকে আবারও হুমকি দিয়ে সংগঠনের মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধ করেছে এবং ইরানের পবিত্র মাটিকে আঘাত করেছে। এর ফলে যুক্তরাষ্ট্রকে ভয়াবহ অনুশোচনা করার মতো অপ্রত্যাশিত পরিণতি ভোগ করতে হবে। জাকিয়া আক্তার, চ্যানেল আই। প্রিয় দর্শক, এবারে বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ। শুরু হচ্ছে টাইগারদের 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। এজন্য 16 সদস্যের দল ঘোষণা বিসিবির। দায়িত্ব পাওয়ার পর এই সিরিজ দিয়েই সাদা বলের আনুষ্ঠানিক অধিনায়কত্ব শুরু করবেন মেহেদী মিরাজ। ইনজুরি কাটিয়ে ফিরেছেন পেসার তাসকিন, যুক্ত হয়েছেন শামীম পাটোয়ারিও। বড় চমক 2 বছর পর নাইম শেখের অন্তর্ভুক্তি। ডিপিএল বিপিএল এর দুর্দান্ত পারফরম্যান্স আর সৌম্যর ইনজুরি খুলে দিয়েছে ওপেনার নাইমের জাতীয় দলের দরজা। বিকল্প আজকে যে নাইম শেখ আসলেন, তিনিও কিন্তু তার যে খেলার ইন্টেন্সিটিটা, আমাদের টপ যে 2জন ওপেনার ব্যাটিং করছেন সেই একই ইন্টেন্সিটিতে ব্যাট করার মতো সক্ষমতা একটা নজির রেখেছেন কিন্তু ঢাকার ক্রিকেটে। ঢাকা ছাড়ার আগে চট্টগ্রামে 5 দিনের বিশেষ ক্যাম্পে ব্যস্ত ওয়ানডে দলের ক্রিকেটাররা। রাকিবুল, নুরুল, সোহান ও মোসাদ্দেক সৈকতের মতো অনেকের ঘরোয়া লিগে পারফর্ম করাদের জায়গা হয়নি দলে, তবে বিসিবির সিস্টেমে আছেন পারফর্মাররা। আমাদের কোন একটা প্লেয়ারকে দেখার জন্য এই সামনে এশিয়া কাপের আগে এই শ্রীলঙ্কা সিরিজ, দেন পাকিস্তানের সঙ্গে আমরা দেশের মাটিতে ম্যাচ খেলবো, তারপরে ভারতের সঙ্গে খেলবো, সো দ্যাট আমরা চেষ্টা করব এর মধ্যে যাকে যাকে দেখায় সেই জিনিসটা দেখে নেওয়ার জন্য। কলম্বোতে 5 জুলাই দ্বিতীয় ওয়ানডের পর বাংলাদেশ শ্রীলঙ্কার তৃতীয় ও শেষ ওয়ানডে পাল্লেকেরাতে 8 জুলাই। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। আমার হাতে আরো খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। সিরিয়ার দামেস্কে গির্জে আত্মঘাতী বোমা হামলায় নিহত কমপক্ষে 26, জঙ্গি সংগঠন আইএসকে দায়ী করল সিরীয় সরকার। বিরতির পর ফিরে এলাম আমি সাইদুর রহমান। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। বায়ু দূষণ, শব্দ দূষণ, নদী দখল রোধ ও পলিথিন ব্যবহার বন্ধে মহাপরিকল্পনা করা হচ্ছে। এ বিষয়ে চীনের বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হবে। আগামী সপ্তাহে চীনের বিশেষজ্ঞ দল দেশে আসবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা। সচিবালয়ে বিশ্ব পরিবেশ দিবস এবং পরিবেশ মেলা 2025 এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2025 উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। শব্দ দূষণ রোধে পুলিশকে বিশেষ ক্ষমতা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। সেন্ট মার্টিনের মানুষের বিকল্প জীবিকার ব্যবস্থা করা হচ্ছে বলে জানান উপদেষ্টা। নিয়ে একটা মাস্টার প্ল্যান করা যায় কিনা, কিছু কিছু মাস্টার প্ল্যান ব্যক্তি পর্যায়ে, প্রতিষ্ঠান পর্যায়ে করা হয়েছে, সরকারি পর্যায়ে নেই। সরকারি পর্যায়ে কিন্তু সেন্ট মার্টিনের জন্য নীতিমালা করা আছে, যেগুলো গেজেট নোটিফাইড। এই 3টার সমন্বয়ে আমরা একটা মাস্টার প্ল্যান করতে পারি কিনা। এইটার পাশাপাশি আমরা জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে একটা প্রকল্প অনুমোদন করা হয়েছে, যেখানে অল্টারনেটিভ লাইভলিহুড দেয়া হবে সেন্ট মার্টিনের মানুষদেরকে। তারা প্রথাগতভাবে যেই জীবিকার সাথে জড়িত সেই জীবিকার বিষয়গুলোই একটু সাপোর্ট দিয়ে এগিয়ে নেওয়া যায় কিনা। সেখানে কৃষি মন্ত্রণালয় ইতোমধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে 2 জন ব্যক্তিকে পার্মানেন্টলি ওখানে পোস্টিং দিয়ে দিয়েছে। প্রিয় দর্শক, আন্তর্জাতিক অঙ্গনে এখন আপনাদের নিয়ে যাচ্ছি সিরিয়ার রাজধানী দামেস্কে। সিরিয়ার রাজধানী দামেস্কের একটি গির্জায় আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে 26 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 52 জন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট IS এর এক সদস্য এই হামলায় জড়িত। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারী প্রথমে গির্জায় ঢুকে এলোপাথাড়ি গুলি চালায়, পরে তার শরীরে বাঁধা বিস্ফোরক বেল্টের বিস্ফোরণ ঘটায়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
রাজধানী দোয়েলা এলাকার সেন্ট ইলিয়াস গির্জায় হামলায় দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাশার আল আসাদকে উৎখাত করে নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর সিরিয়ায় প্রথম আত্মঘাতী হামলা হলো। হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। বাংলাদেশে ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপিতে 3 দিনের ক্যারিয়ার অ্যান্ড এডুকেশন ফেস্ট শুরু হয়েছে। আয়োজনে অংশ নিয়েছে দেশের 35টি প্রতিষ্ঠান ও বিইউপির 2000-এরও বেশি শিক্ষার্থী। ক্যারিয়ার ফেস্ট উদ্বোধন করে পরিকল্পনা উপদেষ্টা বলেন, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে এমন যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করা উচিত। রিয়াজ ইসলামের রিপোর্ট। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ক্যাম্পাসে অষ্টমবারের মতো ক্যারিয়ার অ্যান্ড এডুকেশন ফেস্ট বিইউপি ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে উৎসবে অংশ নেয় দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠান, বহুজাতিক কোম্পানি এবং উচ্চশিক্ষা প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠান। মেলায় সরাসরি সিভি জমা ও ইন্টার্নশিপ বা চাকরির বিষয়ে প্রাথমিক আলোচনা করতে পারছেন শিক্ষার্থীরা। ক্যারিয়ার গঠনের দিক নির্দেশনা, উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে জানতে পারছেন তারা। আমাদের পোস্ট গ্রাজুয়েশন ক্যারিয়ারের একটা নেক্সাস ক্রিয়েট করে, সো ইট ওয়াজ রিয়েলি এফেক্টিভ। পড়াশোনা শেষ করার সাথে সাথে সিভি ড্রপ করার একটা সুযোগ পাচ্ছি, এটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এবং পজিটিভ একটা ভাইব নিয়ে আসে। যখন কোম্পানিগুলো আছে সবার টপ লেভেল ম্যানেজমেন্ট থেকে শুরু করে লোয়ার লেভেল ম্যানেজমেন্ট সবার সাথে পরিচিত হতে পারছি। স্টুডেন্টদের ক্যারিয়ারের যেমন অপশন আছে, কথা বলার সুযোগও তেমন আছে। বক্তারা বলেন, এমন আয়োজন শিক্ষার্থীদের বাস্তব জগতের সাথে শিক্ষা জীবনের সেতুবন্ধন তৈরি করছে। পুরো শিক্ষা খাতে অনেক সংস্কারের দরকার, সেই সংস্কারগুলো করতে অনেক সময় লাগে। অর্থনৈতিক উন্নয়নের আমরা যেদিকে যাব, সেই দিকে যাওয়ার জন্য যে ধরনের প্রশিক্ষণ দরকার, যে ধরনের মানব সম্পদ দরকার, সেটা আস্তে আস্তে তৈরি করতে পারবো। We are continuously taking the feedback from the society, from the different stakeholders, industry, and we are updating our syllabus so that our students remain updated with the present day context. 3 দিনের ক্যারিয়ার অ্যান্ড এডুকেশন ফেস্টের মিডিয়া পার্টনার চ্যানেল আই। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, এবারে কৃষি সংবাদ। কোটি কোটি টাকা ব্যয় করে ফিলিপাইন থেকে আনা এমডি 2 জাতের আনারসের চারা টাঙ্গাইলের কৃষকদের মাঝে তেমন সাড়া ফেলতে পারেনি। প্রকল্পটি এখন মুখ থুবড়ে পড়তে বসেছে। নানা অব্যবস্থাপনা ও এই বিষয়ে কৃষকদের জ্ঞান না থাকার কারণে অনেকেই এই জাতের আনারস চাষে আগ্রহ হারিয়ে ফেলেছেন। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। ঠাকুরগাঁয়ে বালিয়াডাঙ্গি উপজেলার সনগাঁও গ্রামে স্থানীয়দের সহায়তায় বিরল প্রজাতির বুনো ময়ূর উদ্ধার করেছে বন বিভাগ। এর আগে ফতেপুর গ্রামে আরেকটি ধূসর ময়ূর উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে ভারত সীমান্ত পেরিয়ে খাবারের সন্ধানে এসেছিল পাখি দুটি। উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ জানান, গ্রামবাসীর তাড়া খেয়ে ময়ূর দুটি অসুস্থ হয়ে পড়ে। প্রাথমিক চিকিৎসা শেষে দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানে নিয়ে প্রকৃতিতে অবমুক্ত করা হয়। প্রিয় দর্শক, এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 2025-26 অর্থ বছরের জন্য 2,145 কোটি 42 লাখ টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেছেন সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন। সেই সাথে 2024-25 অর্থ বছরের জন্য 1,221 কোটি 96 লাখ টাকার সংশোধিত বাজেট ঘোষণা করেছেন তিনি। থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে প্রথমবারের মতো বাজেট ঘোষণা করে মেয়র সাদাত বলেন, বাজেটে প্রকৌশল খাত, সড়ক উন্নয়ন এবং জলবদ্ধতা নিরসন প্রকল্পে বেশি বরাদ্দ রাখা হয়েছে। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে। ফিরছি একটু পরে আরো খবর নিয়ে। আবারও বিরতি।
প্রিয় দর্শক, সবশেষ খবরগুলো নিয়ে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। এবারে খেলার খবর। সাবেক সিইসি নুরুল হুদার 4 দিনের রিমান্ড মঞ্জুর। হেনস্থায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গত 3 নির্বাচনে শতভাগ ভোটার উপস্থিতির কেন্দ্রের তালিকা চেয়ে দুদকের চিঠি। গ্রেফতার সাবেক সিইসিকেও জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত। বাধা সরিয়ে নিজেদের পাশাপাশি অন্যের চলার পথ তৈরি করে দিতে শিক্ষার্থীদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান। স্কাউটের কাভ কার্নিভাল উদ্বোধন। ইরানে যুক্তরাষ্ট্রে হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ল। সোমবার দিনের আলো ইসরায়েলে ইরানের সবচেয়ে দীর্ঘ হামলা। এবং দ্বিতীয় টেস্টের আগে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশে ওয়ানডে স্কোয়াড ঘোষণা। 2 বছর পর ফিরেছেন নাইম শেখ ও আছেন পেসার তাসকিন। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।